আমাদের এখানে যে বাঙালি সংস্কৃতি যেটা বলা হয়, এটি আসলে কোনো জাতির সংস্কৃতি না, এটি একটি ধর্মের সংস্কৃতি। যখনই আমি বাঙালি সংস্কৃতি বলি কিংবা যারা বাঙালি সংস্কৃতিকে এখানে প্রতিষ্ঠিত করতে চান, তারা কিন্তু আমাদের আলোচনার সাথে যদি আমরা রিলেট করি, তারা হিন্দুত্ববাদের একটি সংস্কৃতিকে এখানে প্রতিষ্ঠিত করতে চান। আমরা দেখছি যে ৮০-র দশক ৯০-র দশকে আমাদের সাংস্কৃতিক একটা প্রেক্ষাপটের পরিবর্তন কেমন, যে আমাদের এখানে মঙ্গল প্রদীপ আসলো, আমাদের এখানে মঙ্গল শোভাযাত্রার নামে রাক্ষস, পেঁচা এইগুলো আসলো। এগুলো ঠিক ৬০-এর দশক ৫০-এর দশকেও ছিল না, বা ৭০-এর দশকেও ছিল না, কিন্তু ধীরে ধীরে এগুলোকে আমদানি করা হলো। এইসব আমদানি হবার কারণে সংস্কৃতির মধ্যে কিছু উপাদান ঢুকে গেল, যেগুলো আবার এই অঞ্চলের মানুষের বিশ্বাসের সঙ্গে বিরোধপূর্ণ। কেন এটা হলো, এবং এই সাংস্কৃতিক উপাদানগুলোর উপর ভিত্তি করে আবার বিভিন্ন প্রতিষ্ঠানও গড়ে উঠলো, সেগুলোর প্রাতিষ্ঠানিক রূপও আমরা দেখছি। কেন বাংলাদেশি মানুষের প্রতিনিধিত্বকারী সংস্কৃতির বিকাশ হলো না এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো স্থায়িত্ব পেল না? এটা এই সময়ের জন্য আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের এখানে যে সাংস্কৃতিক হেজিমনি যেটা আমরা বলি, কালচারাল আগ্রাসন যেটা আমরা বলি, এই আগ্রাসনের লক্ষ্য কিন্তু একদম পরিষ্কার এই যে এখানকার মানুষেরা বিশ্বাসে বা পরিচয়ে একটা থাকবে, আর কাজে, বাস্তবে কাজে থাকবে একেবারে বিপরীত। অর্থাৎ পরিচয়ে মুসলমান থাকবে, কিন্তু বিশ্বাসে কাজে তারা হবে বাঙালি সংস্কৃতির প্রতিনিধি। ঠিক আপনি যে বললেন যে এখানে মঙ্গল প্রদীপ এসেছে, এখানে মঙ্গল শোভাযাত্রা এসেছে, মঙ্গল শব্দটাকে আমি যখন সিঙ্গেল উচ্চারণ করব তখন এটি খুব নির্দোষ শব্দ, এটা ভালো শব্দ। মঙ্গল মানে তো এটা কল্যাণজনক কিছু বোঝায়, কিন্তু যখন মঙ্গল প্রদীপ হয়ে যায় তখন সেটি একটি ধর্মের প্রতিনিধি হয়ে ওঠে। যখন মঙ্গল শোভাযাত্রা হয় তখন এটি একটি ধর্মের শোভাযাত্রা হয়ে ওঠে। এর মাধ্যমে, যেমন শোভাযাত্রার কথা আমি বলি, এটি মূলত শুরু হয়েছে ৯৬ থেকে। এর আগে কিন্তু আনন্দ যাত্রা ছিল, বৈশাখী আনন্দ শোভাযাত্রা, ৮০ দশকের শেষ দিকে যেটা শুরু, ৮০ দশক এবং ৯৬ পর্যন্ত। ৮৭ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয় এবং সেটা ৯৬ পর্যন্ত ছিল। ৯৬ সালে এসে মঙ্গল শোভাযাত্রা শুরু হলো। মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেঁচার ছবি, হাতির ছবি, তারপরে হলো আর এরকম ময়ূর, হ্যাঁ, কুমির, জাতীয় পাখি, এবং পেঁচা এটা কিন্তু লক্ষ্মীর বাহন। অর্থাৎ এগুলো দেবদেবীর একটি প্রতিনিধি হিসেবে শোভাযাত্রায় অংশগ্রহণ করলো। এখানেই হলো বিষয়টি। একটা গোষ্ঠী এখানে চায় যে বাঙালির সংস্কৃতি এখানে প্রতিষ্ঠিত হবে, কিন্তু বাঙালির সংস্কৃতি এখানকার বিশ্বাসের সাথে তো যায় না। তাহলে কি এখানে যে প্রশ্নটি করছেন, তাহলে বাঙালি সংস্কৃতি বলে কি কোনো সংস্কৃতি আছে, নাকি বাঙালি হিন্দু মুসলমানের সংস্কৃতি এটা আলাদা আলাদা সংস্কৃতি? আমরা যে বাংলা ভাষায় কথা বলছি এটা আমার বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু সংস্কৃতি হতে পারে, কিন্তু ওরা যেটাকে বলছে যে এটাই বাঙালির সংস্কৃতি, সেটাকে যদি আমরা স্বীকৃতি দেই তাহলে তো বাঙালি মুসলমানের আবার অস্তিত্ব থাকছে না, যে মুসলমানই, তারা বাঙালি নয়। এই যুক্তিটা তো তখন প্রশ্রয় পায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা প্রশ্রয় পায়, এটি সত্য। কিন্তু বাঙালি সংস্কৃতি আমাদের এখানে আরেকটু বলে নিই আমি, বাংলাদেশে কিছু শব্দ ব্যবহৃত হয় যেটা বিশ্বে একরকম, বাংলাদেশে আরেক রকম। যেমন ধর্মনিরপেক্ষ শব্দটি, যেমন বাঙালি সংস্কৃতি, যেমন এরকম মানে কালচার যে শব্দটি বা সংস্কৃতি শব্দটি, এটাও বিশ্বে ধর্মনিরপেক্ষতা হলো ধর্মহীনতা না। বিশ্বে ধর্মহীনতা মানে যে যার ধর্ম, যে যেটা বিশ্বাস করে সে সেটা করবে, কারো প্রেশার নেই। আমাদের এখানে হলো ধর্ম নিরপেক্ষতা মানে ইসলামের বিরুদ্ধে থাকা। আমাদের এখানে যে বাঙালি সংস্কৃতি যেটা বলা হয়, এটি আসলে কোনো জাতির সংস্কৃতি না, এটি একটি ধর্মের সংস্কৃতি। যখনই আমি বাঙালি সংস্কৃতি বলি কিংবা যারা বাঙালি সংস্কৃতিকে এখানে প্রতিষ্ঠিত করতে চান, তারা কিন্তু আমাদের আলোচনার সাথে যদি আমরা রিলেট করি, তারা
হিন্দুত্ববাদের একটি সংস্কৃতিকে এখানে প্রতিষ্ঠিত করতে চান। এখানেই হলো সমস্যাটা, অন্য কিছু না। আবার একই সাথে আমি সমালোচনা করতে চাই এখানকার বিশ্বাসী যারা, এখানকার মুসলমান যারা, তারা নিজেরা নিজেদের সংস্কৃতিকে কখনো ওভাবে চর্চা প্রতিষ্ঠা করতে করেননি, পারেনি। স্টিল নাও করেন না। এটি হলো আমি মনে করি সবচেয়ে বড় নেগেটিভ বিষয়, এবং আমি মনে করি এক ধরনের অপরাধ। যারা যে সংস্কৃতিতে বিশ্বাসী তিনি সেই সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করবেনই, এটা তার দোষ না, আমি তাদের দোষ দিই না। বাঙালি সংস্কৃতির যারা প্রতিনিধি তাদের দোষ দিয়ে আমি কি করব? তারা তো সেটাতেই বিশ্বাসী, তারা সেটাই করতে চায়। কিন্তু যারা এখানকার বিশ্বাসী মানুষেরা, তাদের ভূমিকাটা কি? তারা কেন এই চর্চা করেনি কিংবা এখনো করছে না? তারা এখানকার কোনো প্রাতিষ্ঠানিকভাবে সংস্কৃতিকে কি অন করেছে, চর্চা করেছে? করেনি। আমি আরেকজনের দোষ দিতেই পারি। আমি দুর্বল হলে শত্রু আমার উপর আঘাত করবেই, এটা পৃথিবীর নিয়ম। পৃথিবীতে দুর্বল এবং সবলের লড়াইটি চিরকালের, পৃথিবীতে অন্ধকার আলোর লড়াইটি চিরকালের, পৃথিবীতে সত্য মিথ্যার দ্বন্দ্বটা চিরকালের, এটি থাকবেই। যারা সত্যকে ধারণ করবে তারা তাদের শক্তিকে প্রবল করবে, তারা তাদের অস্ত্রকে তীক্ষ্ণ করবে। আর এর বিরুদ্ধে যারা, তারা তাদের শক্তিকে জমাট করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা এখানকার মুসলমানেরা, এখানকার বিশ্বাসীরা, তারা তাদের সংস্কৃতিকে, তাদের বিশ্বাসকে, তাদের জ্ঞানের জগৎকে, তাদের আধুনিকতাকে এবং তাদের ধর্মীয় যে সৌন্দর্য, এটাকে ঠিক প্রপারলি গ্রহণও করেনি। আবার এটাকে প্রপারলি গ্রহণ করার জন্য যে প্রাতিষ্ঠানিক একটি রূপ দেওয়া দরকার ছিল, সেটাও দেয়নি, এখনো দিচ্ছে না। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো।
একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর।